ভোর সকালের কিচিরমিচির শব্দে চারপাশটা এক অদ্ভুত কোমলতার ঘিরে আছে। চৌধুরী বাড়ির বাগানটায় মালি এসে কাজে লেগে গেছে। হিনান ভাই গেটের পাশে চেয়ার পেতে বসে ঘুমে ঝিমুচ্ছে। নুসরাত উঁচু পেটে হাত রেখে গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে এলো, নানি আর মায়ের সাথে। হাতে গরম গরম চা। নুসরাতের মাথায় দুই পাশে দুই বেনুনি করা, আর ধোলা টাইপ ফ্রি সাইজের একটা ধূসর রঙের গোলজামা পরা। ওরা গিয়ে বসল বেতের চেয়ারে। বেলি বেগম বললেন, তোর দাদি কাল কল করেছিল। নুসরাত মৃদুকণ্ঠে বলল, আমাকেও করেছিল, উনি দেখতে চাইছেন আমাকে। যাবি? নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে বলল, এতগুলো বছর কেটে গেল, একটা বার তো খোঁজখবর নিয়ে দেখল না, আজ হঠাৎ দেখতে চাইছে কেন? বেলি বেগম দীর্ঘশ্বাস ফেললেন। কথা এড়িয়ে বললেন, জীবনটা খুব ছোট। শাওন যা করেছে এরপরও অন্য কাউকে বিশ্বাস করা আসলেই খুব কষ্ট। কিন্তু তোরও তো একটা জীবন আছে, চাহিদা আছে, বাচ্চাটার কথাও তো ভাবতে হবে। বেহরুজ বেগম মাকে থামিয়ে দিয়ে বললেন, আমার দুইটাই মেয়ে মা, আমি ওদের ওপর কোনো কিছু চাপিয়ে দিইনি কখনো, আর না আজ দেব। নুসরাত আমার মেয়ে, ওকে আমার ঘরে আজীবন রেখে দিতেও আমার কোনো সমস্যা নেই। তুমি বলো, কোথায় লেখা আছে মেয়েরা একা জীবন কাটাতে পারবে না? হ্যাঁ, অনেক রকম চাহিদা হয়তো আছে, কিন্তু নুসরাত যখন বলবে তার পাশে একজন মানুষ দরকার, তখন আমি ভাবব আমার মেয়েকে নিয়ে। এর আগে এসব নিয়ে আর কথা বলো না, ওকে সময় দাও নিজেকে সামলে নেয়ার। বেলি বেগম বললেন, আমি সেভাবে কিছু বলিনি। নুসরাত কি আমার নাতনি নয়? আমার মেয়ের সন্তান সে। ওর কষ্টে বুক ফাটলে আমারও ফাটে। আমি চাই ও জীবনে একটু সুখী হোক। নুসরাত মুচকি হাসল মা নানির কথা শুনে। তোমরা থাকতে আমার আবার অন্য কাউকে লাগে? আমার পেটে যে আছে তাকে নিয়েই জীবন পাড়ি দিতে পারবো আমি, আর কারো সঙ্গ চাই না আমার। বেহরুজ বেগম বেলি বেগমের হাতে হাত রেখে কথা থামিয়ে দিতে বললেন। নুসরাত স্বাভাবিক হতে মালি চাচাকে বলল, আপনি দুদিন আসেননি কেন আঙ্কেল? মালি চাচা কাজে মন দিয়ে গাল ভরে হাসলেন। বয়স হয়েছে বেশ। তিনি উৎফুল্ল কণ্ঠে বললেন, আমার মেয়ের বাচ্চা হয়েছে, দুটো যমজ মেয়ে, ওদেরই দেখতে গেছিলাম। নুসরাত হঠাৎ নিজের পেটে হাত রেখে দারুণ হাসল, বলল, যমজ বাচ্চা হয়েছে? মাশাল্লাহ। মা আর বাচ্চারা সুস্থ আছে? জি, আল্লাহ ভালো রাখছে মা। নুসরাত বাচ্চাদের মতো মায়ের দিকে তাকিয়ে পেটে হাত বুলিয়ে বলল, মা, আমার যদি যমজ বাচ্চা হতো তাহলে কত ভালো হতো বলো। আমার যদি দুজন ছেলে হতো তাহলে কি করতাম জানো? বেলি বেগম নাতনির উৎফুল্লতা দেখে হেসে ফেললেন। বললেন, কি করতি? বড় ভাইয়া আর প্রেম ভাইয়ার মেয়েদের সাথে ওদের বিয়ে দিতাম। তিনজন হেসে ফেলল একসাথে। ঠিক তখন বাড়ির ভেতর থেকে নিধি হেঁটে এলো। নুসরাতের পাশে বসে বলল, আর যদি আমারও ছেলে হতো তাহলে বড় ভাইয়ার মেয়ের সাথে বিয়ে দিতাম। আর যদি ভাইয়ারও ছেলে হতো? নুসরাত নাক ফুলিয়ে বলল, আমার এতগুলো ভাই বোন, কারোর না কারোর তো মেয়ে হবেই, তাই না? নিধি খিলখিলিয়ে হেসে উঠল। আর যদি তোমার ছেলের জায়গায় মেয়ে হয়? নুসরাত মুচকি হেসে বলল, তাহলে তোমাদের ছেলেদের মধ্যে থেকে একটা ছাউকে ধরে বিয়ে দিয়ে দেব, কিন্তু ওরা তো তোমার মেয়ের থেকে বয়সে ছোট হবে। নুসরাত ঠোঁট উল্টে নিধির হাতে চিপটি কাটল। তার মেজাজ খারাপ হচ্ছে। নিধি ঠোঁট টিপে হাসল। বেহরুজ বেগম আর বেলি বেগম মুচকি হাসলেন দুজনের কাহিনী দেখে। বেলি বেগম নিধিকে বললেন, তুমি তো আর ছোট না, বাচ্চা কাচ্চা নিবে কবে? বেহরুজ বেগম মায়ের লাগাম ছাড়া কথায় মুখ কুচকালেন। চেয়ার ছেড়ে উঠে বাড়ির ভেতরে পা রাখলেন। নিধি বলল, আচ্ছা নানি, আপনার কি শরম করে না যে এত কিছু জিজ্ঞেস করেন? ওমা, এই মেয়ে বলে কি? আমি জিজ্ঞেস না করলে কে করবে শুনি? নিধি হেসে ফেলল, বলল, ডাক্তারবাবু এখন বাচ্চা নিতে চাইছেন না, আমিও একটু সময় নিচ্ছি, মাত্র বিয়েটা হলো, তাছাড়া সামনে আমার পরীক্ষা। বেলি বেগম ঠান্ডা মাথায় মাথা ঝাঁকালেন। উদাস কণ্ঠে বললেন, আমার অর্ণর কপালেই একটা বাচ্চা বউ জুটল, এরে বড় করতে করতে সে নিজেই বুড়ো হয়ে যাবে। বাচ্চা কাচ্চার মুখ আদৌ দেখতে পাবো নাকি সন্দেহ। কায়নাত এখনো অনেক ছোট নানি। বেলি বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। এটাই তো সমস্যা, আমার ভাইয়ের তো বয়স হয়েছে, তার বন্ধুদের ঘরে 2-3টা করে বাচ্চা, আর তার বউই নিজে একটা বাচ্চা। নুসরাত প্রতিবাদ করল, বলল, ভাইয়ার কথা ভেবে আমরা কায়নাতের কথা ভুলতে পারি না নানি। সে এখনও বাচ্চা একটা মেয়ে, বিয়ে হয়েছে, কিন্তু কিভাবে এবং কোন কারণে এই বিয়েটা হয়েছে সেটা আমরা সবাই জানি। তাই বলে এই নয় তাকে এখনই বাচ্চা নিতে হবে। বড় হোক, বুঝ হোক, তারপর দেখা যাবে। আর এটা পুরোটাই ওদের ব্যাপার, এখানে আমাদের কথা বলা ঠিক না। রেগে যাচ্ছিস কেন? আমি তো কথার কথা বললাম। আর বলবে না, এসব বিরক্ত লাগছে। প্রেম হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নিধি তাকে প্রয়োজনীয় সবকিছু এগিয়ে দিচ্ছিল। একটু আগেই সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে। প্রেম আর চোখে নিধির মুখখানা দেখে বলল, তোর মা নাকি তোকে খুলনা যেতে বলেছে? নিধি কটমটিয়ে তাকালো। আমার মা মানে? আপনার কি হয়, মা ডাকা যায় না? ওই একই হলো, যেতে বলেছেন তোকে? হ্যাঁ, যাব আমি। প্রেম ঘুলে দাঁড়ালো, দুপা এগিয়ে এলো বউয়ের কাছে,
ভ্রু উঁচিয়ে বলল, যাবি মানে? যাব মানে যাব? আমাকে রেখে যাবি? পাষাণ হয়ে যাচ্ছিস। বলতে বলতে বউয়ের বাঁকানো কোমরখানা জড়িয়ে ধরল, কপালে নরম ছোঁয়া এঁকে বলল, কষ্ট হবে না আমাকে ছেড়ে থাকতে? নিধি মুখ লুকিয়ে মুচকি হাসল। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। প্রেম দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চাইলেই হুটহাট কোথাও যেতে পারি না রঙ্গিলা। আমি একজন ডক্টর, এটা তোর বুঝতে হবে। অলরেডি অনেক ফাঁকি দিয়েছি এই কয় মাসে। নিধি গর্বভরা চোখে মাথা উঁচিয়ে তাকালো, শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনাকে রেখে আমি কোত্থাও যাব না, কোত্থাও না। প্রেম হেসে ফেলল, বউয়ের নাকে নাক ঘষে বলল, আমার যেতে হবে এখন। নিধি প্রেমকে ছেড়ে দাঁড়ালো। দুজন একসাথে নিচে নামতেই দেখতে পেল নিশা তার ফোন নিয়ে আহাজারি করে চিৎকার করছে। আয়মান আর আদাল ওর পাশে বসে মানানোর চেষ্টা করছে। প্রেম ভ্রু কুচকে গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? নিশু কাঁদছে কেন? আয়মান ফট করে ভাইয়ের দিকে তাকালো। সাইমা ওপর পাশ থেকে মিনমিন করে বলল, নিশা আপার ফোন ভাঙছে আয়মান ভাইয়া। প্রেম আয়মানের দিকে তাকাতেই আয়মান বলল, আমি তো শুধু ওর ফোনটা ধরেছিলাম ভাইয়া, কেমন করে যেন হাত থেকে পড়ে গেল। নিশা আয়মানকে ধাক্কা দিয়ে নাক টেনে বলল, মিথ্যে কথা বলছো কেন তুমি? আমার ফোন তুমি তো আছাড় মারলে। তুই আমাকে মারলি কেন? আমি তোর থেকে বড় না? ফোন ভেঙেছি, ভালো করেছি। মারব না তো কি করব? তুমি আমার চুল ধরে টানাটানি করো কেন? আদাল ধমক দিয়ে দুজনকে থামিয়ে দিল। প্রেম দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়াকে গিয়ে বলবি ফোনের কথা, আমার কাছে এত টাকা নেই। নিশা গাল ফুলিয়ে কটমট করে ভাইয়ের দিকে তাকালো, নাক ফুসফুস করে ফুলছে। তা থাকবে কেন? বিয়ের পর তো বোনকে ভুলেই গেছো। আমার কারোর কাছ থেকে কিছু চাই না, যাও তোমরা। নিশা উঠে দাঁড়ালো সোফা থেকে। গটগট পায়ে সিঁড়ি বেয়ে উঠতেই আয়মান মুখ বাঁকিয়ে ওর পিছু নিল। প্রেম ফোঁস করে চাপা নিঃশ্বাস ফেলে আদালকে বলল, ওকে নিয়ে বিকেলে বাইরে আসিস। আদাল মাথা নাড়ল। প্রেম বেরিয়ে যাওয়ার পর নিধি নানির ঘরের দিকে গেল। বিকেলের দিকে কায়নাত অর্ণর অফিসে এসেছে। নিশা, আদাল আর আয়মানের সাথে অফিসের সামনে তাকে নামিয়ে দিয়ে কোথায় যেন গেছে। কায়নাত অর্ণর ফ্লোরে এসে দেখল পুরো ফ্লোর জুড়ে মানুষ কাজে ব্যস্ত। সে গুটি গুটি পায়ে অর্ণর অফিসের সামনে এলো। দরজায় নক করতেই ভেতর থেকে অর্ণর পিয়ে দরজা খুলে দিতেই কায়নাত ভেতরে ঢুকল। অর্ণ সোফায় বসে মাশফিক চৌধুরীর সাথে কিছু আলোচনা করছিল। কায়নাতকে দেখে থেমে গেল। মাশফিক চৌধুরী এই সময়ে কায়নাতকে এখানে দেখে বেশ অবাক হলেন। তুমি এখন অফিসে? কায়নাত মুচকি হেসে বলল, নিশা আপুরা নিয়ে এসেছে আব্বু, ওনারা কোথায় যেন গেছে আমাকে এখানে নামিয়ে দিয়ে। অর্ণ উঠে এসে চেয়ারে গিয়ে দিল। কায়নাত সেখানে বসতেই অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, আমি না বলেছি এভাবে বাইরে বেরোবে না? মাশফিক চৌধুরী হালকা কেশে উঠে দাঁড়ালেন। হাতের দুটো ফাইল টেবিলের এক কোনায় রেখে বললেন, এটা নিয়ে কি করবে আমাকে একটু জানিয়ে দিও আজকে। তিনি এবং পিয়ে সাথে সাথে বের হলেন রুম থেকে। অর্ণ চোখ ছোট ছোট করে কায়নাতের দিকে তাকালো। কেন এসেছ অফিসে? কায়নাত বলল, সারাদিন বাড়িতে ভালো লাগে না। 3 দিন কলেজ বন্ধ দিয়েছে, কলেজেও যাওয়া হয় না, আর আপনিও আমায় কোথাও নিয়ে যান না। ঘুরতে চাও? কায়নাত ঘন ঘন মাথা নাড়ল। অর্ণ ঠোঁট চেপে সে দৃশ্য দেখে মুখ কামড়ে হাসল। নিয়ে যাব? কায়নাত আশ্চর্য হয়ে বলল, কোথায়? যেখানে তুমি যেতে চাও। কায়নাতের চোখ চিকচিক করে উঠল। অর্ণ সোজা হয়ে উঠে দাঁড়াল। সে নিজের চেয়ারে গিয়ে বসতেই কায়নাত টেবিলের ওপর হাত রেখে সেখানে মাথা নামাল। অর্ণর চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, আপনি কিন্তু একবারও বলেননি আপনি আমায় ভালোবাসেন। মুখে স্বীকার করলেই প্রমাণ হয় ভালোবাসা? তা হয় না, কিন্তু আমারও তো ইচ্ছে করে আপনার মুখে ভালোবাসি শব্দটা শুনতে। তুমি বড্ড বেশি পাকা হয়ে যাচ্ছ। কায়নাত ফিক করে হেসে উঠল। সন্ধ্যার পর অর্ণ কায়নাতকে নিয়ে অফিস থেকে বের হলো। গাড়িতে ওঠার খানিকক্ষণ পর কায়নাতের চোখ লেগে এলো। রাত প্রায় 12টা ছাড়িয়েছে তখন। আকাশে পূর্ণিমা চাঁদ, চারপাশে শীতল বাতাস, ছোট ঘরের জানালার সাদা পর্দা উঠছে। কায়নাতের ঠান্ডা ঠান্ডা অনুভূতি হতেই ঘুম হালকা হয়ে এলো। পিটপিট করে চোখ খুলে দেখল জায়গাটা অচেনা। আতঙ্কিত হয়ে হুড়মুড়িয়ে উঠে বসল বিছানায়। চারপাশে তাকিয়ে দেখল ছোট একটা ঘর। ঘরে জিনিসপত্রগুলো খুব সীমিত। কায়নাত আশেপাশে তাকিয়ে অর্ণকে খুঁজেও পেল না। বিছানা থেকে পা নামাতে গেলে চোখ আটকে যায় বাম পায়ে। কায়নাত চোখ বড় বড় করে তাকায় সেদিকে। একটা পায়েল তার পায়ে আছে, হীরের মতো চকচক করছে। কায়নাত সেটায় হাত বুলিয়ে দেখল। এত সুন্দর পায়েল বোধহয় কখনো দেখেনি সে। ঠিক তখন ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল একটা মেয়ে। আসার আগে দরজায় নক করেছিল মেয়েটা। কায়নাত ড্যাব ড্যাব করে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা হাসি খুশিভাবে কায়নাতকে ভালো মন্দ জিজ্ঞেস করে হাতের বড় শপিং ব্যাগটা কায়নাতের নিকট এগিয়ে দিয়ে বলল, ম্যাম,
স্যার আপনাকে রেডি হয়ে অপেক্ষা করতে বলেছেন। মেয়েটা ঘর থেকে বেরিয়ে যেতেই কায়নাত দুরু বুক নিয়ে শপিং ব্যাগটা খুলল। ভেতর থেকে একটা বক্স বেরিয়ে এলো। সেখানে লাল শিফনের একটা শাড়ি, ব্লাউজ, চুড়ি আরও কিছু ছিল, সাথে সাদা একটা খাম।